বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের এ পর্যায়ে বিবেচ্য বিষয় ফৌজদারি কার্যবিধি আইন। আমরা ইতিমধ্যে গত ক্লাসে রিভিশন করেছিলাম 93 গ পর্যন্ত। আজকে আমাদের নতুন পার্ট, অধ্যায় 7। নতুন পড়া অধ্যায় 7 খেয়াল করবো সবাই। যেখানে সপ্তম অধ্যায়ের বিবেচ্য বিষয় কি, আগে আমরা জানবো সপ্তম অধ্যায় কি নিয়ে আলোচনা করছে। আমরা সহজভাবে জানবো, কঠিন করে মাথায় নেব না। আমরা আইনের জাজ হওয়ার জন্য আসি নাই। আমরা পরীক্ষার জন্য যতটুকু জানা দরকার ততটুকু মাথায় নিয়ে আমরা সামনের দিকে এগোবো ইনশাল্লাহ। ওকে, প্রতিদিনই এভাবে আমরা উত্তর লিখে দিব। পারবো কিনা খেয়াল করি সবাই। তাহলে সপ্তম অধ্যায়ের বিবেচ্য বিষয়টা হচ্ছে দলিল আদি। খেয়াল করবেন সবাই। দলিল আদি এবং অস্থাবর সম্পত্তি। দলিলাদি এবং অস্থাবর সম্পত্তি হাজির করার জন্য সমন প্রদান, বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করতে বাধ্য করার জন্য পরোয়ানা প্রদান। বিষয় কয়টা? দুইটা। দলিলাদি এবং অস্থাবর সম্পত্তি আদালতে কিংবা থানায় হাজির করার জন্য সমন দেওয়ার বিধিবিধান এবং বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পরোয়ানা দেওয়ার বিধিবিধান, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করছে সপ্তম অধ্যায়ে। কত অধ্যায়? 7 অধ্যায়। কত থেকে কত ধারা? কত থেকে কত ধারা আমরা দেখব। এই বিষয়টা বলা আছে সপ্তম অধ্যায়ের এক্স্যাক্টলি 94 থেকে 105 ধারায়। 94 থেকে 105 ধারায় এই হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের বিষয়। আবারও খেয়াল করেন, তাহলে সপ্তম অধ্যায়ের বিবেচ্য বিষয় কি? সপ্তম অধ্যায়ের বিবেচ্য বিষয় হচ্ছে দলিলাদি এবং অস্থাবর সম্পত্তি হাজির করার জন্য সমন দেওয়া এবং বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পরোয়ানা প্রদান সংক্রান্ত বিধিবিধান। তাহলে আমরা একটু বাস্তবিক করতে যাই। আমরা এখন মোবাইলে সিডিআর নিয়ে মোবাইলটা যিনি ইউজ করতেছেন তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেই না? 160 ধারার মতো সমন দেয় কিনা? অথবা মামলার কোনো দলিলাদি বস্তু দাখিল করার জন্য আমরা এজ এ পুলিশ সদস্য সমন দিয়ে থাকি। তো দলিলাদি হাজির করার জন্য এজ এ পুলিশ সদস্য আমাদের যে অফিসার ইনচার্জ, যেটা দেওয়ার ক্ষমতা আছেন, তিনি লিখিতভাবে সমন দেন 94 ধারা মোতাবেক। আবার দেখেন, আমার বাড়ি নিয়ে মামলা ছিল দীর্ঘ বছর। তো বিজ্ঞ আদালত আমার বাবার নামে একটা সমন পাঠালেন যে আপনার জমির দলিল সহ আগামী 26 তারিখ, 26/5 তারিখে আদালতে হাজির হবেন। এটা কোন ধারা ক্ষমতা বলে দিল আমাকে? আমরা দেখলাম, ইতিমধ্যে জানলাম যে 94 ধারা ক্ষমতা বলে এজ এ পুলিশ সদস্য আমি, আবার এজ এ অফিসার ইনচার্জ আমি, পুলিশ পুলিশ সদস্যের মধ্যে পদবীর কথা বলা আছে। আবার আদালতের ক্ষেত্রে বিজ্ঞ আদালত, পুলিশ এবং আদালত দলিলাদি এবং অস্থাবর সম্পত্তি মামলা সংক্রান্ত দাখিল করার জন্য সমন দিতে পারেন। এতটুকু বুঝছে কিনা আমরা? কত ধারা মোতাবেক? 94 ধারা মোতাবেক। তবে ব্যাংকে রক্ষিত দলিলাদি উপস্থাপনের জন্য আদালতের অনুমতি ছাড়া আমরা সমন দিতে পারি না। আমাকে বুঝতেছেন কিনা? তাহলে এক কথায় আমরা সমন দিলাম কিভাবে? আমরা সমন দিলাম হচ্ছে যে ক্ষেত্রে দলিলাদি কিংবা অস্থাবর সম্পত্তি যা মামলা রিলেটেড হাজির করার জন্য, হাজির করার জন্য কে দিতে পারেন? সমনটা দিতে পারেন কে? দুই শ্রেণীর ব্যক্তি, একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে পুলিশ। একটা আদালত আর একটা হচ্ছে পুলিশ। দিয়ে থাকেন কত ধারা মোতাবেক? 94-1 ধারা মোতাবেক। দিতে পারেন না কোন ক্ষেত্রে? ব্যাংকে রক্ষিত দলিলাদি সম্পর্কে আপনি এজ এ পুলিশ সদস্য, আপনি ব্যাংকের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে আমরা দেখি যে উচ্চ আদালত অনুমতি ছাড়া আপনি নির্দেশ দিতে পারেন না। এতটুকু ক্লিয়ার কিনা?
তাহলে আমাদের 94 ধারার বিবেচ্য বিষয় হচ্ছে দলিল এবং অস্থাবর সম্পত্তি হাজিরের জন্য সমন প্রদান পুলিশ দিতে পারেন, আদালত দিতে পারেন। তবে ব্যাংকে রক্ষিত দলিলাদি উপস্থাপনের জন্য আদালতের অনুমতি ছাড়া সমন দেওয়া যাবে না। এটা হচ্ছে 94 এক ধারার বিবেচ্য বিষয়। এখন আমি সমন দিলাম রহিমকে তার জমির দলিল নিয়ে আমার থানায় হাজির হওয়ার জন্য। তো রহিম পুলিশ কিংবা আদালত যাকে যিনি হোক না কেন যখন সমন পায়, তখন তার মাথার অনেকটা ঘাবড়ে যায় যে আদালত কি না হয়, পুলিশ কি না করে। সেক্ষেত্রে তিনি তার বক্তব্যটা নিজে উপস্থিত হয়ে না দিয়ে তার আইনগত প্রতিনিধির মাধ্যমে দিতে পারেন। তার আইনগত প্রতিনিধির মাধ্যমে দিতে পারেন। এই যে রাইটস, এই যে অধিকার, সেটা বলা আছে 94 ধারায়। তাহলে আমরা বিষয়টা বুঝছি কিনা, যে যাকে দলিলাদি কিংবা অস্থাবর বস্তু হাজিরের জন্য পুলিশ কিংবা আদালত সমন দিলেন, নোটিশ দিলেন, তিনি নিজে আদালত কিংবা পুলিশের কাছে হাজির হয়ে বক্তব্য না দিয়ে দলিলাদি উপস্থাপন না করে তার আইনগত প্রতিনিধির মাধ্যমে দলিলাদি কিংবা বস্তু উপস্থাপন করতে পারেন। এটা হচ্ছে তার অধিকার, সমনে তলবকারী ব্যক্তির অধিকার 94 ধারায় বলা আছে। তবে এক্ষেত্রে শর্ত আছে। শর্ত হচ্ছে, আমরা সাক্ষ্য আইনের সামনে পড়ব, সরকারি সম্পত্তি সরকারি দলিলাদি হাজির করার যে বাধ্যবাধকতা আছে সেটা এই ধারার সাথে ব্যত্যয় ঘটবে না। অর্থাৎ ওইটা ওই নিয়মে সরকারি দলিলাদি হাজির, ইউনিট প্রদানের অনুমতি লাগবে, জনস্বার্থের ব্যাঘাত ঘটলে হাজির করা যাবে না। এখন আপনি বলতে পারেন যে আমাকে তো বলছে নোটিশ দিলে হাজির করতে হবে, আপনি কেন হাজির করেন নাই, এরকম বলা যাবে না। অর্থাৎ শুধু জেনে রাখেন সাক্ষ্য আইনের বিধিবিধান এই ধারাকে প্রভাবিত করবে না। তাহলে আমরা কিন্তু সহজ ভাষায় কি জানলাম, দলিলাদি উপস্থাপনের জন্য আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা সমন দিতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিকে। তবে তবে আদালতের অনুমতি ছাড়া ব্যাংকে রক্ষিত দলিলাদি উপস্থাপনের জন্য সমন দেওয়া যাবে না। 94 যাকে সমন দিলেন তিনি আদালতে উপস্থিত হয়ে তার দলিলাদি উপস্থাপন করতে পারেন, কিংবা তার আইনগত প্রতিনিধি উকিলের মাধ্যমে সেই বক্তব্য কিংবা দলিলাদি উপস্থাপন করাতে পারেন। এটা তার অধিকার, বলা আছে 94 ধারায়। এই বিধিবিধান সাক্ষ্য আইনকে কোনো প্রভাবিত করবে না, বলা আছে 94 ধারার মধ্যে। ওকে, তাহলে আমরা জানলাম দলিলাদি এবং অস্থাবর বস্তু হাজিরের জন্য সমন দেওয়া আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা দিতে পারেন 94 ধারায়। এরপর যে আমরা জানবো 95 ধারায়, চিঠি কিংবা টেলিগ্রাম। ডিফারেন্স বিটুইন 94 এন্ড 95। 94 দ্যাট মিনস, খেয়াল করেন, 94 হচ্ছে দলিলাদি এবং অস্থাবর সম্পত্তি, বাট 95 হচ্ছে চিঠি এবং টেলিগ্রাম। এখন কোনো অবৈধ চিঠি কিংবা টেলিগ্রাম হাজিরের যদি প্রয়োজন হয়, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, খেয়াল করবেন সবাই, যেখানে জেলা ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, কোন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধান, তদন্ত, বিচার, প্রসিডিং এর উদ্দেশ্যে কোন দলিল বা পার্সেল প্রয়োজন হলে টেলিগ্রাম কর্তৃপক্ষকে, দ্যাট মিন্স ডাক বিভাগকে, কোন নির্দিষ্ট ব্যক্তিকে হাজির করতে বলতে পারেন। অর্থাৎ কোনো টেলিগ্রাম হাজির কিংবা কোনো চিঠি হাজিরের জন্য ডাক কর্তৃপক্ষকে কে নির্দেশ দিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে। একটু এমসিকিউ আকারে কিন্তু বিষয়গুলো খেয়াল করবেন, বারবার বলছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটু উত্তর দেন, ইতিমধ্যে পড়েছেন। দলিল কিংবা অস্থাবর সম্পত্তি হাজিরের জন্য নির্দেশ দিতে পারছেন, সমন দিতে পারছেন কে? আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু কোন টেলিগ্রাম, কোন চিঠিপত্র যদি হাজির করার প্রয়োজন মনে করেন, তবে কে নির্দেশ দিতে পারছেন? জেলা ম্যাজিস্ট্রেট। কত ধারা মোতাবেক? 95 এক ধারা মোতাবেক। 95 এক ধারা মোতাবেক।
এখন জেলা ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাটা দেওয়া হয়েছে চিঠি টেলিগ্রাম হাজিরের নির্দেশ দিবেন যদি পুলিশ কমিশনার কিংবা পুলিশ সুপারের প্রয়োজন হয় তখন কি করবেন? কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোন পুলিশ কমিশনার, কোন পুলিশ সুপার এর নিকট যদি এরূপ কোন চিঠি কিংবা টেলিগ্রাম আদালতের হাজিরের প্রয়োজন মনে করেন তবে আদালতের নির্দেশ লাগবে ডাক বিভাগের প্রতিনিধির উপস্থিতির মাধ্যমে তিনি উক্ত দলিল, ডাক পার্সেল, চিঠিপত্র আটক করতে পারেন। তাহলে এখানে বাধ্যবাধকতা বলা আছে, চিঠি কিংবা টেলিগ্রাম আটক করতে হলে কার অনুমতি লাগবে? আদালতের অনুমতি লাগবে। কার উপস্থিতি লাগবে? ডাক বিভাগের প্রতিনিধির উপস্থিতি লাগবে। লাইক দ্যাট, উদাহরণস্বরূপ এয়ারপোর্টে কতিপয় বক্স যেগুলো আমরা পার্সেল করে পাঠাই, কুরিয়ার, সন্দেহ হলো, এখন আমি পুলিশ চাইলে কি এটা টান দিয়ে ছিঁড়ে এটা দেখতে পারি? ইজ ইট পসিবল ফর ইউ? এটা আইনে আপনাকে সুযোগ দেয় নাই। তো সেই জন্য কি করতে হবে? সেই জন্য আপনার যখন সন্দেহ হবে কোনো পার্সেল, সেক্ষেত্রে আপনি বিজ্ঞ আদালতের অনুমতি নেবেন এবং ডাক বিভাগের প্রতিনিধি ডাকবেন, আহ্বান জানাবেন, অনুরোধ করবেন। তিনি উপস্থিত হলে তাদের সামনে আপনি সেই পার্সেল খুলতে হবে এবং ভিতরে কি আছে সেটা চেক করতে পারেন। অন্যথায় সেই সুযোগ আপনাকে দেওয়া হয় নাই। তাহলে আমরা 95 ধারা থেকে কি পেলাম? চিঠি এবং টেলিগ্রাম উপস্থিতির জন্য, উপস্থাপনের জন্য নির্দেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট। এখন চিঠি এবং টেলিগ্রাম, ডাক পার্সেল যদি সন্দেহ হয়, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনে হলো যে না এটা চেক করা দরকার, তবে তার করণীয় কি? তার কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অনুমতি নেবেন, অর্থাৎ আদালতের অনুমতি নেবেন এবং ডাক বিভাগের প্রতিনিধির উপস্থিতির মাধ্যমে, ডাক বিভাগের প্রতিনিধির উপস্থিতির মাধ্যমে আপনি সেই সন্দেহকৃত পার্সেল তল্লাশি করতে ক্ষমতা পান। তাহলে আমরা এক কথায় 94 এবং 95 এর মধ্যে পার্থক্য জানলাম। 94 হচ্ছে দলিল এবং অস্থাবর সম্পত্তি, হাজিরের নির্দেশ দিতে পারেন আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা। সংশ্লিষ্ট ব্যক্তি নিজে হাজির করতে পারেন অথবা তার আইনগত প্রতিনিধি হাজির করতে পারেন, এটা 94। আর 95 এর বিষয় হচ্ছে চিঠি এবং টেলিগ্রাম হাজিরের নির্দেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশ সুপারের যদি প্রয়োজন হয় টেলিগ্রাম তল্লাশি করার, তবে বিজ্ঞ আদালতের অনুমতি নেবেন এবং ডাক বিভাগের প্রতিনিধিকে আহ্বান জানাবেন। সে প্রতিনিধি উপস্থিত হবে, তার উপস্থিতিতেই সেই পার্সেল আটক করা, তল্লাশি করার বিধিবিধান বিদ্যমান। কত ধারায়? 95 ধারায়। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় দলিলাদি এবং অস্থাবর সম্পত্তি উপস্থাপনের জন্য কে কোন বিধান মোতাবেক সমন দানে ক্ষমতাবান, এক্ষেত্রে সমনে তলবকারী ব্যক্তির করণীয় আলোচনা করুন। উত্তর পারবেন কিনা? পারবেন ইনশাল্লাহ। ওকে, অ্যানাদার কোশ্চেন। চিঠি কিংবা টেলিগ্রাম, চিঠি কিংবা টেলিগ্রাম হাজিরের জন্য কে নির্দেশ দিতে পারেন, কোন বিধান মোতাবেক নির্দেশ দিয়ে থাকেন? চিঠি কিংবা টেলিগ্রাম কিংবা পার্সেল সন্দেহ হলে পুলিশ সুপার তল্লাশির প্রয়োজন মনে করলে কার অনুমতি নিয়ে কার উপস্থিতিতে তল্লাশি করবেন আলোচনা করুন। আমরা ইতিমধ্যে বুঝেছি কিনা? তাহলে আমাদের মূলত যেহেতু উপধারা অনুযায়ী প্রশ্ন হয়, ধারা অনুযায়ী প্রশ্ন হয়, সেজন্য প্রত্যেকটা ধারা থেকে, প্রত্যেকটা উপধারা থেকে জানলাম এবং উত্তর বের করার চেষ্টা করলাম। দুইটা ধারা আমরা নিলাম আজকে, তাই না? আরেকটা বিষয় যেটা আপনারা জানেন, একদম সবাই জানেন, ইচ এন্ড এভরিবডি আই নো, তল্লাশি পরোয়ানা কাকে বলে, তাই না? সবাই জানেন। এটা একটু নতুন করে জানি আমরা, নতুন করে জানি, একটু সহজ ভাষায় জানবেন দয়া করে, পারলে লিখে রাখতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী উক্ত আইনের 94 এবং 95 ধারায় ইস্যুকৃত সমন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি সংশ্লিষ্ট দলিল কিংবা বস্তু আদালতে হাজির করবেন না মর্মে আদালতের নিকট যদি প্রতীয়মান হয়, তবে বিজ্ঞ আদালত
সে দলিলাদি কিংবা বস্তু হাজির করার জন্য যে পরোয়ানা ইস্যু করেন, তল্লাশি করার জন্য যে পরোয়ানা ইস্যু করেন, তাকে আইন অনুযায়ী বলা হচ্ছে তল্লাশি পরোয়ানা। আবারও খেয়াল করেন, আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে ব্যক্তির উপর 94-95 ধারা অনুযায়ী সমন জারি করা হয়েছে, উক্ত ব্যক্তি উক্ত দলিল কিংবা বস্তু আদালতে হাজির করবেন না, সেক্ষেত্রে সে দলিলাদি বস্তু উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত যে পরোয়ানা ইস্যু করেন, তল্লাশি করার জন্য বিজ্ঞ আদালত যে পরোয়ানা ইস্যু করেন, তাকে তল্লাশি পরোয়ানা বলে অবহিত করা হয়। তাহলে তল্লাশি পরোয়ানা কাকে বলে? ফৌজদারি কার্যবিধি আইনের 94-95 ধারা অনুযায়ী যে ব্যক্তির প্রতি দলিলাদি কিংবা বস্তু দাখিল করার জন্য সমন দেওয়া হয়েছে, যদি তিনি সে দলিলাদি কিংবা বস্তু হাজির করবেন না মর্মে বিজ্ঞ আদালতের নিকট প্রতীয়মান হয়, তবে তিনি তবে আদালত সে দলিলাদি কিংবা বস্তু উদ্ধারের নিমিত্তে পরোয়ানা দিয়ে থাকেন, তল্লাশির নিমিত্তে পরোয়ানা দিয়ে থাকেন, সেই পরোয়ানাটাকে বলা হয় তল্লাশি পরোয়ানা। ধারা কত? 96। কত ধারায়? 96 ধারা। তাহলে এই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়, যেখানেই তল্লাশি রিলেটেড বিষয় পাবেন সেখানে প্রবিধান 280 ব্যবহার করবেন। কত? 280। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ইতিমধ্যে পড়েছেন 94-95 ধারার নির্দেশনা অমান্য করবে মর্মে বিজ্ঞ আদালতের নিকট প্রতীয়মান হলে বিজ্ঞ আদালত সেই মালামাল উদ্ধারের জন্য পরোয়ানা দেন, তল্লাশির জন্য পরোয়ানা দেন, সেই পরোয়ানাকে বলা হচ্ছে তল্লাশি পরোয়ানা। ক্লিয়ার? তাহলে এই তিনটা বিষয় আমরা আজকে জানলাম। যেখানে আমরা তল্লাশি জেনেছি সেখানে আমরা প্রবিধান ব্যবহার করছি 280 বিধি। ওকে, তাহলে আমরা একটু সামারি করি। কি জানলাম? তল্লাশি পরোয়ানা কাকে বলে, কেন ইস্যু করা হয়, কখন ইস্যু করা হয়, কে ইস্যু করেন, 96 ধারাতে জানলাম। চিঠি কিংবা পার্সেল উদ্ধারের নিমিত্তে সমন কে দিতে পারেন, উদ্ধার কে করতে পারেন, কার উপস্থিতিতে করতে হয় জানলাম 95 ধারায়। আবার দলিলাদি কিংবা অস্থাবর বস্তু উপস্থাপনের জন্য সমন কে দিতে পারেন, কেন দিয়ে থাকেন, কার বরাবর দিয়ে থাকেন, কে উপস্থাপন করে থাকেন, না পারলে কে করবেন, বিধিবিধানগুলো বর্ণিত আছে 94 ধারা। তাহলে 94, 95, 96 এই তিনটা ধারা আপনাদের পড়া, যার সাথে প্রবিধান ব্যবহার হবে অবশ্যই 280 বিধি। মনে থাকবে। এই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। দয়া করে আমরা ক্লাস শেষে কতবার লিখবো? 3বার লিখবো। শুনবো রেকর্ড বেশি বেশি লিখতে হবে পাশাপাশি। যত বেশি রিভিশন দূর হবে কনফিউশন। অবশ্যই লেখার মাধ্যমে রিভিশন, লেখা ছাড়া ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। এটা আমার আশা নয়, বিশ্বাস, যেহেতু আমি আপনাদের পর্যায় থেকে এই জায়গায় আসছি। সো সবার প্রতি উদারতা আহ্বান, লেখার প্রতি যথেষ্ট যত্নবান হন। প্রতিদিন 2টা করে প্রশ্নের উত্তর লেখার জন্য সচেষ্ট হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।